18 ডিসেম্বর রাত হঠাৎ করেই যেন এক বিরাট ভূমিকম্প নিয়ে এলো। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট উদীচিতে হামলা, ভাঙচুর, আগুনের ঘটনা চোখে আঙুল দিয়ে কিছু সত্যের পথ দেখিয়ে দিল, যে পথের আলোয় উদ্ভাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন হঠাৎ করে তারেক রহমান এতটা প্রাসঙ্গিক হয়ে উঠলেন, তার অবতারণা করার আগে একটু পেছনে ফিরে দেখা যাক। তখন 1/11-এর সময় 2007-08-এর সেই সময়ে প্রথম আলো এবং ডেইলি স্টার খুললে খুব পরিচিত কিছু শব্দ প্রায়ই দেখা যেত। এই যেমন বিদ্যুৎ খাতে মহা দুর্নীতি, খাম্বা কেলেঙ্কারি, হাওয়া ভবন কাণ্ড ইত্যাদি ইত্যাদি। এবং এই সব সংবাদের সাথে জুড়ে থাকত একটি নাম, তিনি তারেক রহমান। তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের একের পর এক দুর্নীতির খবর প্রকাশ করছিল প্রথম আলো, ডেইলি স্টার। রীতিমতো দুর্নীতির বরপুত্র হিসেবে তাকে সামনে আনা হয় গণমাধ্যমগুলোতে। সেই কাতারে প্রথম সারিতেই ছিল প্রথম আলো, ডেইলি স্টারের নাম। যদিও কেউ কেউ তখনই এই প্রচেষ্টার বিরুদ্ধে অভিযোগ তোলেন, একে অভিহিত করেন মিডিয়া ট্রায়াল হিসেবে। গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্য যাচাই বাছাই ছাড়াই নির্বিচারে ছাপা হওয়ার ঘটনা ঘটে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মত। সেটি পরবর্তীতে অনেকটাই সত্য বলে প্রমাণিত হয় যখন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম স্বীকার করে বলেন, সেই সময়ে তথ্যের সত্যতা নিশ্চিত না হয়েই অনেক খবর তারা ছেপে দিয়েছিলেন। তিনি সরাসরি এটিকে ভুল হিসেবে স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এমন ভুল হলে পাঠক যেন তাকে ধরিয়ে দেন এমন মন্তব্যও করেন। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বেশ কিছু মামলা হয় এবং বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সেই সব ঘটনার বহু বছর পরে পেছনে ফিরে তাকালে এটি নিশ্চিতভাবে বলা যায়, এর কারণে যে কজন মানুষ ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তার মাঝে তারেক রহমান প্রথম সারিতে। তার ভাবমূর্তি তলানিতে গিয়ে ঠেকেছিল, যা তাকে দেশ ছাড়তে বাধ্য হওয়ার পেছনে অন্যতম কারণ বলে বিবেচনা করা হয়। গণমাধ্যমের কাজ হল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা, যার মূল ভিত্তি দুর্নীতি, অনিয়ম প্রমাণ করা যায় এমন নথিপত্র, পক্ষ বিপক্ষ সবার বক্তব্যের অকাট্য প্রমাণ হাতে থাকা। কিন্তু এসবের সন্ধান না করেই কিছু সংস্থার সরবরাহ করা তথ্য যাচাই বাছাইহীন প্রকাশ করে দেওয়া সাংবাদিকতার মৌলিক শর্তের সরাসরি ভঙ্গ। ঠিক এই কাজটিই করেছিল প্রধানত প্রথম আলো এবং ডেইলি স্টার সহ অন্য কিছু গণমাধ্যম। সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষা বলছে, কোনো দুর্নীতি এবং অনিয়মের সংবাদ প্রকাশ করতে হলে মোটামুটি 7টি বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বর, প্রাথমিক তথ্যের উৎস, অর্থাৎ ভুক্তভোগীর বক্তব্য, সরাসরি ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তির জবানবন্দি, প্রতিষ্ঠানের ভেতরের কেউ যিনি নাম গোপন রেখে তথ্য দিচ্ছেন, অথবা সরকারি বা বেসরকারি অডিট রিপোর্টে উল্লেখ করা অনিয়ম সংশ্লিষ্ট রিপোর্টের প্রাথমিক অনুসন্ধানের মূল ভিত্তি হতে পারে। 2 নম্বরে, অকাট্য দালিলিক প্রমাণ থাকতে হবে রিপোর্টারের হাতে। 3 নম্বরে, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং সংশ্লিষ্টতা নিশ্চিত করতে হবে। 4 নম্বরে, ভিডিও বা অডিও প্রমাণ অথবা স্থির চিত্র থাকতে হবে। 5 নম্বরে, অভিযুক্তের বক্তব্য। 6 নম্বরে, দুর্নীতিটি দেশের প্রচলিত কোন আইন বা বিধি লঙ্ঘন করেছে তা স্পষ্ট করা। এবং 7 নম্বরে, সংবাদ প্রকাশের আগে অন্তত 2টি ভিন্ন উৎস থেকে তথ্যটি যাচাই করে নিতে হয়। সংবাদ প্রকাশের ক্ষেত্রে যখন এতগুলো ধাপ পেরোতে হয়, সেখানে দেশের একটি প্রথম সারির পত্রিকা সম্পাদকের যাচাই বাছাইহীন সংবাদ প্রকাশের অকপট স্বীকারোক্তি অনেকগুলো প্রশ্ন উদ্রেক করে। তাহলে কি বিশেষ কোনো উদ্দেশ্যে তারেক রহমান এবং অনেক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতির ভুয়া সংবাদ প্রকাশ করেছিল প্রথম আলো, ডেইলি স্টার? এর উত্তর অবশ্য তৎকালীন সময়ে টেলিভিশন টকশোগুলোতে অংশগ্রহণকারী অনেকের বক্তব্যেই পাওয়া যায়। বিরাজনীতিকরণের উদ্দেশ্যে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক রাজনীতিবিদদের গ্রেপ্তার এবং সাজা দেওয়ার অভিযোগ করেছিলেন তারা। যে প্রচেষ্টার গণমাধ্যম সহযোগী হিসেবে প্রথম আলো এবং ডেইলি স্টার কাজ করেছিল বলে অভিযোগ আছে। 1/11 সরকারের প্রায় 20 বছর হতে চলল। প্রেক্ষাপট এখন পুরোপুরি পরিবর্তিত। সময়ের পরিক্রমায় দেশে এখন আরও একটি অরাজনৈতিক সরকার, এবং সেখানে সরাসরি আক্রান্ত প্রথম আলো এবং ডেইলি স্টার। শরীফ ওসমান হাদি হত্যার প্রতিক্রিয়ায় রাতের আঁধারে সরাসরি সংবাদ মাধ্যম দুটির কার্যালয়ে হামলা চালানো হয়েছে।
ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে, কিন্তু ঠিক সময়ে এটি প্রতিরোধে ব্যবস্থা নেয়নি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এই হামলা চালানোর ব্যাপারে সরাসরি অভিযোগ উঠেছে একটি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে। এরপরই ঘটেছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাটি। বিএনপির মিডিয়া সেল আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। সাধারণত এই দুজনকে কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে দেখা যায় না। অনুষ্ঠানটি ছিল 17 বছর নির্বাসন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। অন্যান্য বেশ কয়েকজন সম্পাদকের সঙ্গে যেখানে কৌতূহল জাগানো বক্তব্য রাখেন মতিউর রহমান এবং মাহফুজ আনাম। একসময়ে যে তারেক রহমানের বিরুদ্ধে গাদা গাদা অভিযোগের ফিরিস্তি তুলে পত্রিকার পাতা ভরাতেন এই দুই সম্পাদক, আজ সেই তারেক রহমানকে দেশের জন্য কত প্রয়োজন তাই উঠে এসেছে এই দুজনের বক্তব্যে। সেই সভায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, দেশে একটি দীর্ঘদিনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে যা বিপজ্জনক। এই প্রেক্ষাপটে তারেক রহমানের আরও আগে দেশে ফেরা সম্ভব হলে বিএনপি এবং দেশের জন্য পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারত বলে মন্তব্য করেন তিনি। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বর্তমান সময়কে তারেক রহমানের জন্য অপূর্ব সম্ভাবনাময় সময় হিসেবে বর্ণনা করেন। এই দুই প্রভাবশালী সম্পাদকের কথাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন কতটা জরুরি তা উঠে এসেছে। দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে দুইজনের কথাকে বিশ্লেষণ করেছেন। তাদের মতে দেশের এমন এক নাজুক নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তারেক রহমানের মতো এক নেতার প্রয়োজনীয়তা আছে, যিনি শক্ত হাতে ধরতে পারেন দেশের হাল। তারেক রহমানকে এখন নিজেদের জন্য ঢাল হিসেবে দেখছেন প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক। অনেকে বলছেন, নিজেরা যখন আক্রান্ত হয়েছে তখনই এই দুই প্রভাবশালী গণমাধ্যমের বোধোদয় হয়েছে। তারা বুঝতে পেরেছেন শক্ত মধ্যপন্থী নেতৃত্বের অভাবে দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে কোনো অন্ধকারের শক্তি। যে তারেক রহমানকে নিয়ে এক ধরনের কুৎসায় মেতেছিল গণমাধ্যম দুটি, সময়ের বাস্তবতায় তারাই এখন তাকে চাইছে বড্ড বেশি করে, বড্ড আপন করে।